বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টারের নাম দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস। এই চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো আছে, যেমন অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, রিভার্সিং এন্ট্রি, ওয়ার্কশিট, এ জাতীয় অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে আছে। যেহেতু আমি বিবিএ বিবিএস সকল ডিপার্টমেন্টের জন্য একসাথে ক্লাসগুলো নিচ্ছে, তো তোমরা এটা মিলিয়ে নিবে, এই জন্য অঙ্কভিত্তিক ক্লাসগুলো নিচ্ছে। এখন পর্যন্ত একটা চ্যাপ্টারের আমাদের লাইভ ক্লাস শেষ হয়েছে। ওই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি ওয়ার্কশিট, এটা তো 100% 10 মার্কসের হয়ে পরীক্ষায় থাকবে, কোনো সন্দেহ নেই। ক্লোজিং এটা 4 মার্কসের হয়ে থাকতে পারে, অ্যাডজাস্টিং এটা 4 মার্কসের হয়ে থাকতে পারে, বা 10 মার্কসের হয়েও কিন্তু গত বছর পরীক্ষায় ছিল বা আগের বছরগুলোতে ছিল। আবার অ্যাডজাস্টিং এন্ট্রিজের সাথে ওয়ার্কশিটের সম্পর্ক আমরা যখন ধারাবাহিক ক্লাসগুলোর মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করে ফেলব, ঠিক তখনই সব কিছু বুঝতে পারবো। তো সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আর ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবেন। আর মূল বই থেকে আমি আলোচনা করতেছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমি একবার তোমাদের পিডিএফটা দেখাই যে কোন কোন অঙ্কের সমাধান বোঝানো হবে। আমি নতুন করে এখানে সাজিয়ে নিয়েছি। এই যে প্রথম চ্যাপ্টারের দি অ্যাকাউন্টিং প্রসেস, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এর ভিতর থেকে অনেক প্রশ্ন আসবে, এর বাহিরে আসার সুযোগ নেই, কারণ আমি সকল প্রকার বেসিক ওইখানে বুঝিয়ে দিয়েছি। আর আজকের চ্যাপ্টারের জন্য মূল বই থেকে আমি বেশ কিছু অঙ্ক নিয়েছি তোমাদেরকে যাতে সহজে বোঝাতে পারি। তো এই হলো পিডিএফটা। আমি না হয় আগে ক্লাসগুলো শেষ করি, তারপর তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। তো আমি মূল আলোচনায় যাচ্ছি। বেসিক বিষয়টা আজকে প্রথমে বোঝাবো, তারপর ইনশাল্লাহ 2টা অঙ্কের সমাধান বোঝাবো। তো একটু সময় লাগতে পারে। এখন আমি যেটা বোঝাবো, ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন, যারা ড্রাইভ থেকে পরবর্তীতে ক্লাসটা দেখে নেবেন। এখন যেটা বোঝাবো এটা অ্যাডজাস্টিং এন্ট্রিজের জন্য। প্রশ্ন হলো যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এটা আসলে কি? অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সমন্বয় দাখিলা, এটা কি? আমরা সবাই জানি ব্যবসায়ের মধ্যে যে লেনদেনগুলো ঘটে, সেই লেনদেনকে প্রথমে জাবেদা দাখিলা রূপান্তর করা হয়। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল, তারপরে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখন জাবেদা দাখিলা লিপিবদ্ধ করার পর খতিয়ানও তৈরি করা হলো, রেওয়ামিলও তৈরি করা হলো। তো রেওয়ামিল পর্যন্ত এসে দেখা গেল এমন কিছু হিসাব বাদ পড়ে গেছে বা বেশি লিখে ফেলেছি, এমন কিছু হিসাব বাদ পড়ে গেছে, যেটা লিখতে আমরা যে লিখবো সেটা মনে নেই, বা বাদ পড়ে গেছে অথবা বেশি লিখে ফেলেছি। এখন তো এটা সমন্বয় করার প্রয়োজন আছে। তো কি করব? নতুন করে দাখিলা দিতে হবে। এটার বাংলা নাম হচ্ছে সমন্বয় দাখিলা, আর ইংরেজি নাম হলো অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আশা করবো বিষয়টা বুঝতে পেরেছ। আর ক্লাস যেহেতু রেকর্ডেড থাকবে, বারবার ক্লাসগুলো দেখে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এখন অ্যাডজাস্টিং এন্ট্রিজে সাপ্লাইজ বা সরবরাহ, এটা নিয়ে কিন্তু একটা ট্রানজেকশন থাকে। এটার এন্ট্রিটা আমরা কিভাবে দিব? এখন আমি এক কথায় তোমাদেরকে বলি যে সাপ্লাইজের যে এন্ট্রি, এই মুহূর্তে যদি আমি লিখি, মানে সাপ্লাইজ বলতেই এই দুইটা থেকে যে কোনো একটা, মানে এই দুইটাই থাকবে, তবে আগে পরে হবে কি সেটা। যেমন একটা হিসাব এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে সাপ্লাইজ,
সাপ্লাইজ বা সাপ্লাইজ অন হ্যান্ড এটা একই। তো সাপ্লাইজ একটা হিসাব থাকবে, আরেকটা হলো সাপ্লাইজ এক্সপেন্স। মানে বিষয়টা আমি তোমাদেরকে বলি, সাপ্লাই সংক্রান্ত যে কোনো লেনদেন থাকলেই, মানে যেটাই থাকুক, আমাকে এই দুইটাই লিখতে হবে। পার্থক্য এটাই যে অনেক সময় এটা আগে লেখা হতে পারে বা অনেক সময় এটাও আগে লেখা হতে পারে, কিন্তু লিখতে হবে কিন্তু এই দুইটা। যেমন এই সাপ্লাইজ বা সাপ্লাইজ অন হ্যান্ড একই কথা। আমি যদি এই জায়গায় লিখে নেই, এখানে তাড়াহুড়ো করলে হবে না, আমি একটু ধীরে ধীরে আলোচনা করে বোঝাই। এই যে সাপ্লাইজ অন হ্যান্ড, এটা দেখো এখানে শেষে হয়েছে, তাই না? কেন হলো পরে বলি। এই যে সাপ্লাইজ এক্সপেন্স, এটা দেখো এখানে আবার প্রথমে হয়েছে কিন্তু এখানে শেষে হয়েছে, কেন হলো? কিন্তু লিখতে হবে কিন্তু এই দুইটা শেষ কথা। তো সাপ্লাইজের অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা এই দুইটা লিখবো। এখন কখন কোনটা লিখবো এটা মনে রাখার উপায়টা কি? তো এইটা মনে রাখার উপায়টা হচ্ছে, যেমন ধরো সাপ্লাইজ যেটা মজুদ থাকে এখন পর্যন্ত ব্যবহার করা হয় নাই, এটা কিন্তু সম্পদ। আর যেটা ব্যবহার হয়ে যায় এটা ব্যয়। আমার কথা হলো, যখনই আমি বুঝতে পারবো যে আমাকে জাবেদা দাখিলা এটার দিতে হবে সাপ্লাইজ ব্যবহার হওয়ার কারণে, সাপ্লাইজ ব্যবহার হওয়ার কারণে যদি জাবেদা দাখিলা দিতে হয় সাপ্লাইজ এক্সপেন্সের জন্য, তখন সব সময় সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট আর সাপ্লাইজ অন হ্যান্ডটা ক্রেডিট, সব সময় এরকম হয়। আর যদি আমি বুঝতে পারি যে আমি সাপ্লাইজ ব্যবহার হয়েছে এটার জাবেদা দাখিলা দিব না, আমাকে সাপ্লাইজ মজুদ আছে এটার জাবেদা দাখিলাটা দিতে হবে, তাই যদি হয় তখন সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্সটা এই জায়গায় ক্রেডিট হয়ে যাবে। তো এটা আমি বোঝাতে পেরেছি। যখনই আমি বুঝতে পারবো যে সাপ্লাইজ ব্যবহার ব্যয় হয়েছে দেখাতে হবে, তখন সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। আর সাপ্লাইজ মজুদ আছে এটা যদি জাবেদা দাখিলা দেখাতে হয় সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এটা সবসময় জাবেদা দাখিলা দিতে হবে। এটা গেল সাপ্লাইজের জন্য। আচ্ছা, এখন আসো বিমার জন্য, ইন্স্যুরেন্স বা বিমার জন্য একটা ট্রানজেকশন থাকে, যে কোনো অঙ্কের মধ্যেই আসলে থাকে। তো আমি বলবো, মনে করো অঙ্কের মধ্যে আগে থেকে প্রিপেড ইন্স্যুরেন্স বা অগ্রিম বিমার পরিমাণ দেওয়া আছে 10,000 টাকা। অঙ্কের মধ্যে বা ওয়ামিলের মধ্যে আগে থেকে দেওয়া আছে। এখন যদি দেখি 5,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তো প্রিপেড ইন্স্যুরেন্স এটার মেয়াদ উত্তীর্ণ যেটা হয়ে যায় সেটা কিন্তু ব্যয়ের মধ্যে পড়ে, এক্সপেন্সের মধ্যে পড়ে। এরকম যদি বোঝাই যে 5,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওই ব্যয়টা এখন আমাকে দেখাতে হবে, তাই যদি হয় তো ব্যয় দেখানোর জন্য সবসময় এই জার্নালটা, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আর যদি এরকম কোনো অঙ্কের মধ্যে বোঝায় যে প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা তৈরি হয়েছে, অগ্রিম বিমার সৃষ্টি হয়েছে, এরকম যদি বোঝায় তখন প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ক্রেডিট। তো তোমরা লক্ষ্য করলে দেখবে যে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা যদি যদি ব্যয় বোঝায় তখন ব্যয়টাই কিন্তু ডেবিট, আর অগ্রিম বিমা সৃষ্টি হয়েছে এরকম যদি বোঝায় তখন ওইটাই কিন্তু ডেবিট করতে হয়, আর অন্যটা ক্রেডিট। আর সবসময় কিন্তু এই দুইটা জার্নালই হয়, এই দুইটা জার্নালই সবসময় হয়। তো এটা গেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ইন্স্যুরেন্স যেরকম একটা ব্যয় হিসাবের মধ্যে পড়ে, রেন্ট মানে ভাড়াটাও কিন্তু একটা ব্যয়ের মধ্যেই পড়ে। তো এটাও ব্যতিক্রম কিছু না, রেন্ট আছে সবসময়। তো এইরকম দুইটা জার্নালেই হবে, হতে পারে রেন্ট এক্সপেন্স ডেবিট বা প্রিপেড রেন্ট ক্রেডিট, অথবা প্রিপেড রেন্ট ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, দুইটার মধ্য থেকে যে কোনো একটা তো লিখতেই হবে আমাকে আগে পরে করে। এখন আমার কথা হলো, রেন্ট এক্সপেন্স যদি বোঝায় তখন তো রেন্ট এক্সপেন্সটা ডেবিট করে দাও। মনে রাখার উপায় কি, যে ব্যয় বোঝালে আমি ব্যয়টাই ডেবিট করছি। আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব সবই তো তোমরা জানো, আগের চ্যাপ্টারে বা আগের লাইভ ক্লাসগুলোতে বেসিকটা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট ব্যয় হওয়ার কারণে, আর প্রিপেড রেন্ট অগ্রিম বিমা হওয়ার কারণে যদি মনে হয় এটা সৃষ্টি হয়েছে, প্রিপেড রেন্টটা ডেবিট হয়ে রেন্ট এক্সপেন্সটা তখন তার বিপরীতে চলে যাবে, ক্রেডিট হয়ে যাবে। এটা ব্যয়ের জন্য। আরেকটা এন্ট্রি এরকম থাকে, সেটা হচ্ছে আনআন রেভিনিউ। তো আনআন রেভিনিউ এটার ব্যাখ্যাটা কি? আনআন রেভিনিউর ব্যাখ্যা হলো যে
সেবা প্রদান করব আগামী মাসে, কিন্তু টাকা পেয়ে গেছি আজকে টাকা পেয়ে গেছি, এখনো সেবা প্রদান করি নাই। তো এটার কিছু উদাহরণ দিতে হবে। উদাহরণটা আমি এরকম দেই, যেমন ধরো কোনো একজন ব্যক্তি আজকে আমাকে 10,000 টাকা দিয়েছে, আর ওই ব্যক্তিকে পরের মাসে সেবা প্রদান করতে হবে। তো যেহেতু আমি 10,000 টাকা আজকে পেয়ে গেছি, এখনো সেবা প্রদান করি নাই, সুতরাং এটা এখনো আমি দায়বদ্ধ। এটার নামই হলো অনুপার্জিত আয় বা আনআর্নড রেভিনিউ। তো যখনই এরকম বলা হবে কোনো সমন্বয়ের মধ্যে যদি এরকম বলা হয়, সবার উপরে তো ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিল থাকবে, নিচে সমন্বয় বা অ্যাডজাস্টিং অতিরিক্ত এডিশনাল ইনফরমেশন নিচে দেওয়া থাকবে। সমন্বয়ের মধ্যে যদি বলা হয় যে নতুন করে অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়েছে, কিভাবে হবে? যদি আমি কোনো ব্যক্তির কাছ থেকে আজকে 10,000 5,000 টাকা নিয়ে নেই পরে সেবা প্রদান করার জন্য, তখন তো এটা অনুপার্জিত আয় হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আমি আজকে টাকাটা নেই অনুপার্জিত আয়ের, তখন ফর আনআর্নড রেভিনিউ অনুপার্জিত আয়ের জন্য আনআর্নড রেভিনিউটা কিন্তু সবসময় ক্রেডিট হবে। আর তোমাদেরকে এটা বলতে চাই, আনআর্নড রেভিনিউ থাকলেই সবসময় জার্নালে এই দুইটা এন্ট্রি থাকে। আগে পরে তো হবে অবশ্যই, ডেবিট ক্রেডিট ভিন্ন হবে, কিন্তু থাকবে এই দুইটা এন্ট্রি। এটার আমি এখানে লিখলাম না। যদি অনুপার্জিত আয়ের সৃষ্টি হয় তখন এই জার্নালটা। এখন আরেকটা উদাহরণ, যে 10,000 টাকার অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়েছে, আমি টাকা আগে পেয়েছি, এখনও সেবা প্রদান করি নাই, কিন্তু দেখা গেল যে আমি 5,000 টাকার সেবা প্রদান করে ফেলেছি। তো 5,000 টাকার যদি সেবা প্রদান করে ফেলি, এখন আমার দায়ের পরিমাণ কত থাকবে বলো তো? দায়ের পরিমাণ থাকবে বাকি 5,000। তাহলে কি এখানে আমার দায়টা হ্রাস পেয়ে যাচ্ছে না? ওকে, তো দায় যেহেতু হ্রাস পেয়ে যাচ্ছে, তো এটাকে বলা হয় যে অনুপার্জিত আয়ের পরিমাণ 10,000 ছিল, 5,000 টাকা সেবা প্রদান করার পর বাকি রইল 5,000 টাকা অনুপার্জিত আয়। তার মানে এই রেভিনিউটা উপার্জিত হয়েছে। 10,000 টাকা অনুপার্জিত আয় ছিল, 5,000 টাকার সেবা পরের মাসে ধরো আমি সেবা দিয়ে দিছি, তাহলে তো এটা এখন আমার উপার্জিত হয়ে গেছে, সেবা প্রদান করে ফেলেছে, তাহলে তো এটা আয় হয়ে গেল, তাই না? তো সেবা প্রদান মানে, ব্যবসা তো দুই ধরনের, আগের বেসিক ক্লাসগুলোতে বারবার বলেছি। ব্যবসা দুই ধরনের, উৎপাদনমূলক যেগুলো ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, আর সেবামূলক যেগুলো সেবা প্রদান করে টাকা উপার্জন করে। হাটবাজারে যে দোকানপাট আমরা দেখতে পাই, যেগুলো ক্রয় বিক্রয় করে, মুদির দোকান বা যে কোনো দোকান, এগুলো হচ্ছে উৎপাদনমূলক। আর লন্ড্রি সার্ভিস বা কোনো কিছু কিন্তু ক্রয় বিক্রয় করে না, লন্ড্রি সার্ভিস সেবা প্রদান করে, লন্ড্রি সেবা প্রদান করে, তো এটা সেবামূলক প্রতিষ্ঠান। তো যখনই আমাদের সেবাটা দিয়ে দিলাম, তো অনুপার্জিত আয়টা কি হলো? উপার্জিত হয়ে গেল। এরকম যদি উপার্জিত হয়ে যায়, তখন দায় কমে আসে। দায় কমে আসলে আনআর্নড রেভিনিউটাই তখন ডেবিট হয়, আর সাথে সার্ভিস রেভিনিউ সবসময় ক্রেডিটই থাকবে। মানে আনআর্নড রেভিনিউ আর সার্ভিস রেভিনিউ এটা দিয়ে যাবে, তা দেখিলে হবে। পার্থক্য হচ্ছে ডেবিট ক্রেডিট ভিন্ন। আমার কথা হলো, নতুন করে যদি অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়, নতুন করে অনুপার্জিত আয়, তখন এই জার্নাল, কারণ তখন দায় বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পেলে ওইটাই আনআর্নড রেভিনিউটা ক্রেডিট করে দিবেন। আর যখন দায়টা হ্রাস পেয়ে যাবে, সেবাটা দিয়ে দিবেন, তখন আনআর্নড রেভিনিউ দায় কমে আসলো, তখন আনআর্নড রেভিনিউটা ডেবিট করবেন আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। ক্লাস যেহেতু রেকর্ডেড থাকবে, পরবর্তীতে দেখে নেবেন। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা টপিক নিয়ে এখন আলোচনা করতে চাই। তো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথা, যারা মনে করেন আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ না মাত্র কোর্স ফিতে, তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে, তোমাদের বন্ধুদেরও পরামর্শ দিবেন যে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে তারাও যাতে কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো দেখে। ভর্তি হওয়ার সাথে সাথে সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ক্লাস আর লাইভ ক্লাস তো আমি ধীরে ধীরে পরীক্ষার আগ পর্যন্ত নিচ্ছে। তো এই কাজটা সবাই করবেন। ব্যয় বকেয়া থাকলে ব্যয় হিসাব আর দায় হিসাব লিখতে হয়, এটা এখানে আমি আমার মতো সাজিয়ে লিখেছি সহজে বোঝানোর জন্য। যেমন ব্যয়, কোনো ব্যয়, তো ব্যয় কী কী থাকতে পারে। প্রথম নম্বর প্রশ্ন তোমাদের কাছে। ওয়ালাইকুম আসসালাম, আদাব, সবার কমেন্টস আমি দেখতে পাচ্ছি। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমাদের ব্যয় কী কী থাকতে পারে আমাকে বলো তো। যেমন ধরো বেতন, ভাড়া, মজুরি, এগুলাই তো ব্যয়ের মধ্যে পড়ে। তো এগুলো যেহেতু ব্যয়ের মধ্যে পড়ে, এখন কোনো ব্যয় যদি বকেয়া থাকে, অ্যাডজাস্টিং এন্ট্রিজের জন্য ইন্টারেস্ট পেবল, বকেয়ার সুদ, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যয় হিসাবে কাজ করবে, আমরা অঙ্কের মধ্যে পাবো।
তোমরা লক্ষ্য করে দেখো, বেতন বকেয়া 3000 টাকা এখানে লিখে আছে। তো বেতন লিখে আছে বকেয়া, এটা তো ব্যয়। প্রথমে ব্যয় হিসাব লিখতে হবে, তারপর দায় হিসাব লিখতে হবে। এটার মানে কি, যেমন আমি বেতনকে ডেবিট করেছি, এটা হলো ব্যয় হিসাব। তারপর দায় হিসাব লিখতে হবে, যেমন ব্যয়ের সাথে যদি বকেয়া যুক্ত করো সেটা দায় হয়ে যায়। এই যে বকেয়া বেতন ক্রেডিট, ইংরেজি নাম বেতন ডেবিটের ইংরেজি নাম স্যালারি এক্সপেন্সটা ডেবিট। আর বকেয়া বেতনের ইংরেজি নাম সাথে পেবল যুক্ত করলে হয়ে যায়। বাংলায় যেরকম বকেয়া যুক্ত করলে হয়ে যায়, ইংরেজিতে ঠিক সেই রকম পেবল যুক্ত করলেই হয়ে যায়। তো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। এখন ভাড়া বকেয়া 2000 টাকা, ভাড়া বকেয়া 2000 টাকা, ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। মানে আমি দেখো, ব্যয় বকেয়া থাকলে ব্যয় ডেবিট করতে হবে, দায় হিসাব ক্রেডিট করতে হবে। তো আমি ভাড়া ডেবিট করছি, মানে ব্যয় সব সময় ডেবিট। রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেবল ক্রেডিট। পেবল যুক্ত করলেই বকেয়া হয়ে যায় বা দায় হয়ে যায়, এটা মনে রাখার উপায়। তারপর যেটা বললাম তোমাদের অঙ্ক বেশি থাকবে, এটা হচ্ছে আমি এখানে লিখে নেই। যেমন ধরো, ইন্টারেস্ট পেবল, এরকম না লিখে আমি এভাবে লিখি, বকেয়া সুদ। প্রদীয় বিলের বা যে কোনো কিছুর বকেয়া সুদ যদি এরকম থাকে, তখন বলো তো তুমি জাবেদা দাখিলা কি লিখবে? আমি সরাসরি ইংরেজিতেই লিখে নিচ্ছি। বকেয়া সুদ যদি থাকে, তখন তুমি জাবেদা দাখিলা ব্যয়কে প্রথমে ডেবিট করবে। তো সুদের ক্ষেত্রে ব্যয় তো সুদ হচ্ছে ব্যয়, তো সুদের ইংরেজি কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এখন বলো তো ক্রেডিট কি হবে? পেবল যুক্ত করে দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ওকে, তাহলে এটা শেষ হলো। এখন এই যে সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রিজ, এটা নিয়ে ব্যাখ্যা আমি পরের ক্লাসে করব, পরের ক্লাসে এই ব্যাখ্যাটা করব। আজকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ নিয়ে। আর বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রিজ, এটা নিয়েও আমি পরের ক্লাসগুলোতে আলোচনা করব, ধারাবাহিক ক্লাসগুলো আসবে। এখন আজকের ক্লাসে দুইটা অঙ্কের সমাধান বোঝাবো। এটা মূল বই থেকে নিয়ে এসে, মূল বই থেকে গুরুত্বপূর্ণ দেখে এগুলোর সমাধান পারলেই তোমরা পরীক্ষায় পারবে। যে অঙ্কগুলো নিয়েছি বোঝানোর জন্য নতুন করে নিয়েছি, তো এগুলোর সমাধান পারলেই তোমরা পরীক্ষায় লিখতে পারবে। এটা এই ফরম্যাটের একটা অঙ্ক থাকতে পারে, আর এটা গত বছর ছিল পরীক্ষায়, মূল বই থেকেই নিয়েছি। এটারও সমাধান সহজে বোঝাবো। আবার এটার মধ্যে একটা ভুলও আছে, ওইটা আমি তোমাদের ঠিক করে দিব। তাহলে আমাদের প্রবলেম 1, ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকবে, 2বার 3বার দেখে নেবেন, বেসিকটা ভালো করে জানতে হবে। আমজাদ কোম্পানি accumulates the following adjustment data at December 31, 2018। তো আমজাদ কোম্পানি, তো নিচের তথ্যগুলো এখানে দেওয়া আছে, সমন্বয়ের তথ্য। এক থেকে 7টি আছে। প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য অ্যাবভ অ্যাডজাস্টমেন্ট ডাটা। আচ্ছা, এখন জাবেদা দাখিলা কীভাবে হবে, একটা একটা করে আমরা এগুলোর সমাধানটা লিখে নিব। এখানে দেওয়া আছে 1 নম্বর, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল টোটাল টাকা 2000। সেবা প্রদান করা হয়েছে কিন্তু লিখা হয় নাই, সেবা প্রদান করা হয়েছে লিখা হয় নাই। ওই যে সেবামূলক একটা প্রতিষ্ঠানের উদাহরণ ধরে নিতে পারো, যেমন ধরো লন্ড্রি সার্ভিস। তো লন্ড্রি সেবা প্রদান করলো কিন্তু লিখা হয় নাই। তো পরে যখন জানতে পারা গেছে যে এটা লিখা হয় নাই, রেকর্ড করা হয় নাই, তখন তো এটা নিশ্চয়ই লিপিবদ্ধ হবে। তো এখন এটা লিপিবদ্ধ করার জন্য জাবেদা দাখিলা কী দেওয়া যায়? অবশ্যই দেনাদার ডেবিট। সেবা প্রদান করা হয়েছে, সেবা প্রদান করলেই যে কোনো লেনদেনের মধ্যে এখানে সার্ভিস রেভিনিউ আয়টা ক্রেডিট হবে, আয় যেহেতু বৃদ্ধি পেয়েছে। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল লেখা হয় নাই, তো এখন দেনাদারের নাম জানতে পারা গেছে। সুতরাং আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল কী করব?
অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট করব। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট এইভাবেই আমরা লিখব, কারণ সেবা প্রদান করা হয়েছে কিন্তু লেখা হয় নাই। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে এখানে 2018 ডিসেম্বর 31, আর এটা সাধারণ জাবেদা দাখিলার মতো চকটা লিখবেন, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, এক্সপ্লেনেশন। তো এটাকে একটু বড় করে দেখাবো। সাজেশন, পিডিএফ এগুলা ড্রাইভের মধ্যে দেওয়া আছে, ড্রাইভ থেকে সংগ্রহ করবেন। এগুলো ড্রাইভের মধ্যে দেওয়া আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার ক্লাসগুলো তোমাদের ভালো করে শেষ করা, কারণ ক্লাসে যা বোঝানো হয়েছে এগুলো বুঝতে পারলেই তোমরা সবাই পরীক্ষায় সব কিছু উত্তর দিতে পারবে, যে কোনো ম্যাথের সমাধান পারবে। আর শুধু ফার্স্ট ইয়ারে না, ফাইনাল ইয়ার পর্যন্তই উপকৃত হবে বেসিকটা জানার কারণে। 2018 ডিসেম্বর 31, তো যেরকম বলেছিলাম দেনাদারের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2000 টাকা আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। তাহলে এক নম্বরটা আমাদের শেষ, এক নম্বরটা কমপ্লিট। আচ্ছা, আমরা এক নম্বর শেষ করলাম, এখন আমরা 2 নম্বরে যাচ্ছি। স্টোর সাপ্লাইজ অফ টাকা 3000 হ্যাভ বিন ইউজড। স্টোর সাপ্লাইজ দোকানের মজুদ সাপ্লাইজ 3000 টাকা ইউজড মানে ব্যবহার হয়ে গেছে। যে সাপ্লাইজটা যখন মজুদ থাকবে তখন সেটা নাম হয়ে যায় সম্পদ, আর সাপ্লাইজটা যখন ব্যবহার করা হয় তখন এটার নাম হয়ে যায় কি? ব্যয়। এখন আমি যে লিখব, আমি সাপ্লাইজ এখন সম্পদ লিখব না ব্যয় লিখবো বলো তো? নিশ্চয়ই আমি সাপ্লাইজ এক্সপেন্স ব্যয় হিসাবে লিখব। তো ব্যয় হিসাবে হলে ব্যয়টাই ডেবিট হয়ে যায়। এখন প্রয়োজন পড়লো যে আবার আপনি আমাদের বেসিকটা একবার দেখান। আচ্ছা, আমি আরও একবার দেখাই তোমাদের, সমস্যা নেই। যে সাপ্লাইজের ক্ষেত্রে যখন তুমি ব্যয় হিসাবটা লিখবে তখন দেখো ব্যয় এমনিতেই ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট। আর যখন তুমি সাপ্লাই সম্পদ হিসাবে লিখবে তখন সম্পদটাই ডেবিট, মনে থাকবে না? ব্যয় লিখলে ব্যয় ডেবিট করব, অন্যটা ক্রেডিট করবো। অন্যটা মানে কি? অন্যটা মানে দুইটার মধ্যে যেটা বাকি থাকবে সেটা। আর সম্পদ হলে সম্পদটা ডেবিট করব, অন্যটা ক্রেডিট করব। অন্যটা মানে কি? এই দুইটার মধ্যে যেটা বাকি থাকবে সেটা। তো এটা মনে রাখার মতোই বিষয়, কঠিন কিছু না। ক্লাস দেখার পাশাপাশি তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো যেরকম বললাম, এটা যেহেতু স্টোর সাপ্লাইজ আছে, সরাসরি সাপ্লাইজ নাম লেখা নয়, আমরা কি করব? স্টোর সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট করব, মানে এটা ব্যয় হিসাবে আমরা স্টোর সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট করে ফেলব। তখন স্টোর সাপ্লাইজটা ক্রেডিট হবে, সম্পদটা ক্রেডিট হবে। তো এই যে দেখো, 2 নম্বরে এখানে স্টোর সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট, স্টোর সাপ্লাইজ ক্রেডিট। ব্যয় হওয়ার কারণে যেহেতু টু রেকর্ড স্টোর সাপ্লাইজ আর ইউজড, ইউজড ব্যবহার হয়ে গেছে, তার মানে তো ব্যয়। 3000 টাকা করে বসিয়ে দেন, হয়ে গেছে। এবার আসো 3 নম্বরে, ইউটিলিটি এক্সপেন্স অফ টাকা 800 আর আনপেইড। ইউটিলিটি মানে উপযোগ খরচ, ধরে নিতে পারো বিদ্যুতের বিল এগুলা। আনপেইড, পেইড মানে পরিশোধিত, পরিশোধ করা হয়েছে, আর আনপেইড মানে অপরিশোধিত। এই যে ইউটিলিটি বিল বা বিদ্যুতের খরচ ধরে নাও, বিদ্যুতের খরচ বা উপযোগ খরচ অপরিশোধিত, এখনও টাকা পরিশোধ করো নাই, তাহলে তো বকেয়া আছে। তো বকেয়া ব্যয়ের ক্ষেত্রে কীভাবে জার্নালটা করা হয় একটু আগে বলেছি। ব্যয়কে ডেবিট করতে হয়, ব্যয়কে দায় বানিয়ে ক্রেডিট করতে হয়। তো ব্যয় এখানে কি? এখানে ব্যয় হলো ইউটিলিটি এক্সপেন্স। এই ইউটিলিটি এক্সপেন্সটা এটা হয়ে যাবে ডেবিট। আচ্ছা, অন্য সাবজেক্টের সাজেশনের ব্যাপারে ক্লাসের শেষে আমি কথা বলি। ইউটিলিটি এক্সপেন্সটা ডেবিট আর ইউটিলিটিস পেবল ক্রেডিট, মানে ব্যয় ডেবিট করলাম, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, আর ইউটিলিটির সাথে পেবল যুক্ত করলে কিন্তু দায় হয়ে যায়, ইউটিলিটি পেবল ক্রেডিট, সিম্পল। তাহলে 3 নম্বরে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেবল ক্রেডিট, টাকাগুলো এখানে বসিয়ে দাও, 800 টাকা, এটা হয়ে গেল। 4 নম্বর,
আনআর্নড সার্ভিস রেভিনিউ অফ টাকা 2500 হ্যাজ বিন আর্নড। অনুপার্জিত আয় 2500 টাকা উপার্জিত হয়েছে। আর্ন মানে উপার্জিত হয়েছে। হয়তো বা অনুপার্জিত আয়ের পরিমাণ আরও বেশি ছিল, মানে বেশি ছিল, কত টাকা ছিল এটা না, সম্পদের দাখিলা করা লাগে না। সমন্বয় দাখিলা যদি ব্যয় বকেয়া থাকে তাহলে সম্পদের দাখিলা লাগবে না। তো অনুপার্জিত আয় 2500 টাকা, হয়তো ধরে নিলাম আমি 10,000 টাকা অনুপার্জিত আয় ছিল, একটা উদাহরণ দিচ্ছে, আর 2500 টাকার সেবা প্রদান করা হয়েছে, দেখেই তো এটা উপার্জিত হয়েছে, আর্ন হয়েছে। তো অনুপার্জিত আয় যদি উপার্জিত হয়, এটা কিন্তু নতুন করে অনুপার্জিত আয়ের সৃষ্টি হয় নাই, তখন কিন্তু দায়ের সৃষ্টি হয়ে যেত। দায়ের যদি সৃষ্টি হয়ে যেত তখন আনআর্নড সার্ভিস রেভিনিউ কিন্তু আমি ক্রেডিট করতাম। আর এখন যেহেতু অনুপার্জিত আয়ের টাকাটা উপার্জন করে নিছি, দায়টা কমে গেছে, তাহলে আনআর্নড রেভিনিউ সার্ভিস রেভিনিউ নিশ্চয়ই ডেবিট হবে, সাথে সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে। আর এটা নিয়ে ব্যাখ্যা তো একটু আগেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে যখন নতুন করে রেভিনিউটা উপার্জিত হয়ে যাবে, আনআর্নড রেভিনিউটা ডেবিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর নতুন করে অনুপার্জিত আয় সৃষ্টি হলে সার্ভিস রেভিনিউ ডেবিট, আর দায়টা ক্রেডিট হবে, আনআর্নড রেভিনিউটা ক্রেডিট হবে। এগুলো মনে রেখো। তো আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হবে 2500, সাথে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, টাকার পরিমাণ 2500 টাকা। আচ্ছা, 5 নম্বরে যাচ্ছে, স্যালারি অফ টাকা 1000 আর আনপেড। তো এখানে আবার বলা হয়েছে বেতন 1000 টাকা অপরিশোধিত। তো এটাও তো সহজ, আমরা ব্যয় ডেবিট করব, যেমন স্যালারি এক্সপেন্স ডেবিট করব, তারপর দায় ক্রেডিট করব, যেমন স্যালারি পেবলটা ক্রেডিট করব, টাকার পরিমাণ 1000 টাকা। স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 1000 টাকা। এখানে বলা হয়েছে প্রিপেড ইন্স্যুরেন্স টোটালিং টাকা 1500 হ্যাজ এক্সপায়ার্ড। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা টোটাল 1500 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো অগ্রিম বিমার পরিমাণ যাই থাকুক, এটার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন ওটা ব্যয় হয়ে যায়। তার মানে এখন আমাদের ব্যয় লিখতে হবে। ব্যয় যদি লিখতে হয় তখন এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট লিখবো, আর প্রিপেড ইন্স্যুরেন্সটা ক্রেডিট লিখবো। আমরা বেসিকটা একেবারে ক্লাসের প্রথমেই আলোচনা করেছি। আর টাকার পরিমাণ 1500ই হবে। এখানে ব্যয়টা তোমরা দেখে নিবে, মানে ব্যাখ্যাটা দেখে নিবে। যেমন আগেরটা কি ছিল, স্যালারি বকেয়া টু রেকর্ড স্যালারি এক্সপেন্স, এখানে কিন্তু স্যালারি বেতন ব্যয়টা লেখা হয়েছে। এখানে কি লেখা হয়েছে, সার্ভিস রেভিনিউটা উপার্জিত হয়েছে, আর এটা ইউটিলিটি এক্সপেন্সের জন্য, এটা সাপ্লাইজ ব্যবহারের জন্য। তারপর বর্তমানে যেটা লিখবো এটা তোমরা লিখতে পারো টু রেকর্ড প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1500 টাকা। আমরা কিন্তু এটা ব্যয়ের জন্য লিখতেছি। ব্যাখ্যাগুলো দেখে নেবেন এবং এটা মনে রাখবেন। ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট ইজ এস্টিমেটেড এর টাকা 2000। অবচয় স্টোর ইকুইপমেন্টের 2000 টাকা। অবচয়ের জন্য একটা নির্দিষ্ট জার্নাল সবসময় দিতে হবে। নির্দিষ্ট জার্নালটা এরকম দিবেন সবসময় যে অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটার ইংরেজি নাম। এটা সবসময় অবচয়ের জন্য, তো এটা নিয়ে আর ভাবতে হবে না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 2000 টাকা বসিয়ে দাও, এটা হয়ে যাবে। তো এই ক্লাস শেষ হওয়ার পরে এই ম্যাথটা সবার প্রথমে প্র্যাকটিস করবেন। এই ফরম্যাটে থাকবে পার্ট বিতে। এখন পার্ট সি এর জন্য এটা কিন্তু গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা প্রশ্নটা ছিল পরীক্ষায়। তো এটা আমি বলবো যে একটু সহজের মধ্যেই ছিল। তো এটার সমাধানটা এখন বুঝিয়ে দিচ্ছি, এই দুইটা আজকে প্র্যাকটিস করবেন।
দি TR balance of star advertising agencies given below 31/12/2021 সারা বছরের জন্য। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন আমি একবার বাংলা অর্থটা বলি, এটা তো রেওয়া মিল TR ব্যালেন্স ডেবিট আর ক্রেডিটে। অ্যাকাউন্টস পেবল 2500, এটার বাংলা অর্থ কি? পাওনাদার। ক্যাশ সম্পদের মধ্যে পড়ে। তারপর অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ, এটা কিন্তু সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ মানে অগ্রিম বিমা। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ মানে বিজ্ঞাপন সাপ্লাইজ, এটা সম্পদ। অফিস ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ। অফিস যন্ত্রপাতি। নোট পেবল প্রদেয় বিল দায়। আনআর্ন রেভিনিউ অনুপার্জিত আয় দায়। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব। ড্রয়িং বিপরীত মালিকানা সত্ত্ব। সার্ভিস রেভিনিউ আয়। স্যালারি এক্সপেন্স ব্যয়। প্রত্যেকটারই তো নাম জানো। সমন্বয় অতিরিক্ত দেওয়া আছে। তো আমাদের সমাধান করতে হবে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহকারে এটার অ্যাডজাস্টিং এন্ট্রিজটা করতে হবে। ওকে, এখন আমরা 1 নম্বরটা পড়ি, ভালো করে পড়ি। এক নম্বরে বলা হয়েছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ অন হ্যান্ড ডিসেম্বর 31, 2021 ইজ টাকা 100। তো এটা এখন কি করে বুঝবো? এটা বোঝার মতো বিষয় কি? রেওয়া মিলের তথ্য অনুযায়ী TR ব্যালেন্স অনুযায়ী অ্যাডভার্টাইজিং সাপ্লাইজের পরিমাণ কত টাকা আছে? 2500 টাকা। এটা তো সম্পদ, ডেবিটের দিকে আছে, তার মানে সম্পদ। আর অতিরিক্ত তথ্য অনুযায়ী যে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ অন হ্যান্ড, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ আর সাপ্লাইজ অন হ্যান্ড কিন্তু একই। তো মজুদ আছে 100 টাকার। আমার কথা হলো 2500 টাকা টাকার কথা আছে এখন 100 টাকা। তো বাকি 2400 টাকার সাপ্লাইজ কোথায় গেল? ব্যয় হয়ে গেছে। তো ব্যয়ের জন্য জার্নালটা কি দিতে হবে? ব্যয়কেই ডেবিট করতে হবে। তো যেহেতু এটা অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্সটা ডেবিট আর অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ ক্রেডিট। আর টাকা আসবে কত? 2500 থেকে মজুদের 100 বাদ দিলে বাকি 2400 টাকা নিয়ে আসতে হবে। আবার বলি, রেওয়া মিলে আছে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ 2500 টাকা, সমন্বয়ে বলতেছে আছে 100 টাকা। সঠিক কোনটা? সঠিক হলো যে মাসের শেষে বা বছরের শেষে হিসাব করে যেটা দেওয়া আছে এটাই সঠিক, এটাই সঠিক। তো তাই যদি হয় তাহলে বাকি 2400 টাকা কোথায় গেছে? ব্যয় হয়ে গেছে। ওই 2400 টাকাই আনতে হবে। তো এই যে তোমরা দেখো, এক নম্বরে দেখো অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স ব্যয়টাই ডেবিট করা হয়েছে আর অ্যাডভার্টাইজিং সাপ্লাই সম্পদটা ক্রেডিট করা হয়েছে। 2500 থেকে 100 বাদ দিয়ে 2400 টাকা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এখানে যেহেতু সাপ্লাইজ এক্সপেন্স সম্পর্কে লেখা হয়েছে টু রেকর্ড বলে, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স কথাটাই লিখে দিলে হয়। চলে আসো 2 নম্বরে। 1 নম্বরটা আমরা শেষ করেছি, এখন 2 নম্বরে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য মান্থ ইজ টাকা 250। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এটা 31 ডিসেম্বর তারিখে না, তার মানে এটা 1 মাসের একটা অঙ্ক। জানুয়ারি থেকে শুরু এরকম কোনো কিছু বলা নেই। তো 1 মাসের ইন্স্যুরেন্স, এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 250 টাকা। ওই যে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্সের টাকার পরিমাণ কত আছে এখানে? প্রিপেইড ইন্স্যুরেন্স 1 2 3 4, এটা 600 টাকা। এখানে যাই থাকুক, বলা হয়েছে 250 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো 200 টাকা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তো নিশ্চয়ই এটা ব্যয় হয়ে গেছে। ব্যয়ের জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সটাই ডেবিট হয় আর প্রিপেইড ইন্স্যুরেন্সটা ক্রেডিট হয়, আমরা জানি। তো এটাই আমরা এখানে লিখলাম। ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। যেহেতু ব্যয় লিখতেছি টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স। আগের অঙ্কটার মধ্যে কী ছিল? এটা 6 নম্বরে 1500 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল প্রিপেইড ইন্স্যুরেন্স। ব্যাখ্যাটা কি লেখা হয়েছে? ব্যাখ্যা লেখা হয়েছে টু রেকর্ড প্রিপেইড ইন্স্যুরেন্স। না, এটা ভুল। এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা যাবে না। এটা তো আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স লিখে নাই, এখানে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সটা লিখেছি। তো এই জায়গায় আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স এটা না লিখে কী লিখব?
ব্যয়টা লিখবো, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট, যেটা ব্যয় ছিল ওইটাই লিখবো। প্রিপেড ইন্স্যুরেন্স না লিখে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমরা লিখবো। আর এখানে স্যালারি এক্সপেন্স না লিখে টু রেকর্ড স্যালারি পেবল, বকেয়া বেতন, ওইটা লিখবো। ঠিক আছে, এটা একটু চেক করবেন। এটা ইউটিলিটি পেবল এগুলো লিখবেন। টু রেকর্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা এখানে লেখা হয়েছে। ডেপ্রিসিয়েশন ফর দ্য মান্থ ইস টাকা 150, অবচয় 150 টাকা। তো অবচয় জার্নালটা দিয়ে দাও, সবসময়ই তো এক। অবচয় ডেবিট, পঞ্জীবিত অবচয় ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট ক্রেডিট, টাকার পরিমাণ 150। আনআর্ন রেভিনিউ ইজ আর্ন 500 টাকা। একটু অমিল যদি লক্ষ্য করি, আনআর্ন রেভিনিউ এর পরিমাণ 1200 টাকা দেখা যাচ্ছে। আনআর্ন রেভিনিউ এর পরিমাণ দেখা যাচ্ছে এখানে 1200 টাকা। আর এখানে বলতেছে আনআর্ন রেভিনিউ উপার্জিত হয়েছে 500 টাকা। এখন যেটা উপার্জিত হয়েছে, উপার্জিত হওয়ার জন্যই জার্নাল দিতে হবে। অনুপার্জিত আয় উপার্জিত হলে জার্নাল কি দিতে হবে ভালো করেই জানো। উপার্জিত হয়ে গেছে, আনআর্ন রেভিনিউটা ডেবিট করে ফেলো, কারণ দায় কমে গেছে। দায় যদি বৃদ্ধি পায়, যদি অনুপার্জিত আয় নতুন করে সৃষ্টি হয়, তখন আনআর্ন রেভিনিউ ক্রেডিট করো। আর যখন দায়টা কমে যায়, তখন উপার্জিত হয়ে যায়, আনআর্ন রেভিনিউটা ডেবিট করো, সাথে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ কিন্তু 500 আসবে। আবার এখানে বইয়ের মধ্যে একটা ভুল আছে, ভুলটা আমি এখানে কেটে দিচ্ছি। আনআর্ন রেভিনিউ আমি এটা এইভাবে কেটে দিচ্ছি, এটা এরকম হবে না। এখানে 700 টাকা নয়, এখানে আসবে 500 টাকা। তো বই থেকে যারা অঙ্কের সমাধান করতেছেন ঠিক করে নেবেন। আমরা এখানে টু রেকর্ড আনআর্ন রেভিনিউ আর্নড, অনুপার্জিত আয় উপার্জিত হওয়ার জন্যই কিন্তু জাবেদা দাখিলাটা দিচ্ছি। 700 টাকা না লিখে এখানে 500 টাকা আমরা লিখব। তো এটা শেষ হলো। তাহলে গত বছর সহজে একটা অঙ্ক আসছে, আমরা আরও কঠিন থেকে ধারাবাহিক ক্লাসের মধ্যে অঙ্কের সমাধান করব, যাতে পরীক্ষায় যেটাই আসুক না কেন ওইটার সমাধান পারো। সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, সেবা প্রদান করা হয়েছে কিন্তু আনবিল লেখা হয় নাই। ডিসেম্বর 31 টাকা 1000। ডিসেম্বরের 31 তারিখ সেবা প্রদান করা হয়েছে, লেখা হয় নাই 1000 টাকা। তো দেনাদারের সৃষ্টি হবে, লেখা হয় নাই, লিখে ফেলো, কারণ নাম যেহেতু নাই তার মানে দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট, সাথে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ওইটাই লিখে দাও। অতএব আমরা এখানে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 1000 টাকা। আশা করব তোমরা আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছ। আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে আরও অনেক অঙ্কের সমাধান করব। তো ক্লাসের রেকর্ডিংটা আমি ড্রাইভে দিয়ে দিব একটু পরে, যারা মিস করেছেন দেখে নেবেন, বা পরীক্ষার আগে বিভিন্ন সময় দেখার প্রয়োজন পড়বে, দেখে নেবেন। আর ক্লাসগুলো নেওয়ার পরে পিডিএফটা ড্রাইভে দিয়ে দিচ্ছে। এই বেসিকগুলো মনোযোগ দিয়ে শিখবেন। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।